আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। জেএসসি 2020 সালের পরীক্ষার্থীদের জন্য সৃজনশীল গণিত পর্ব 15 নিয়ে আমি হাজির হয়েছি। এর পূর্বে আমি 1 থেকে 14টি পর্ব আলোচনা করেছি। যারা দেখেননি আমি অনুরোধ করব সেই পর্বগুলো দেখার জন্য। সো আমি শুরু করছি। আজকের পর্বটি হচ্ছে, দেখুন, এটা হলো পাটিগণিতের সৃজনশীল। একটি দ্রব্য 1900 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা 3 বছরের জন্য 9% হার সরল মুনাফায় অথবা 9% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো। তো আমাদের পরীক্ষার সময় যে বিষয়টি প্রথমত বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে, তা হলো উদ্দীপকটিতে কি দেওয়া আছে। আপনারা সব সময় উদ্দীপকটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে? যে একটা দ্রব্য 1900 টাকায় বিক্রি করায়, আপনি যে কোনো একটা দ্রব্য হতে পারে, সেটা আপনি যখন 1900 টাকায় বিক্রি করেছেন সেখানে আপনার 5% ক্ষতি হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনি 1900 টাকায় যখন বিক্রি করেছেন আপনার 5% ক্ষতি হয়েছে। আবার বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা 3 বছরের জন্য 9% হার মুনাফায় ব্যাংকে জমা রাখা হলো। আপনি যে টাকাটায় বিক্রয় করেছেন সেই সমপরিমাণ টাকাটা আপনি 3 বছরের জন্য কি করেছেন? 9% হার মুনাফায় ব্যাংকে জমা রাখছেন। তো ক নম্বরে বলা হয়েছে, একটি দ্রব্য 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আপনাকে প্রথমত সেটা বের করতে হবে, তা নির্ণয় করতে হবে। খ নম্বরে বলা হয়েছে, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে তা নির্ণয় করো। আপনি কত টাকায় বিক্রয় করলে 11% বা 11% লাভ হবে সেটা আপনাকে নির্ণয় করতে বলেছে। অ্যান্ড গ নম্বরে বলা হয়েছে, এই যে ব্যাংকে যে টাকাটা আপনি জমা রাখছেন, ব্যাংকে জমাকৃত টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সো জেএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে এই তিনটার মধ্য থেকে যে কোনো একটা স্টাইলে আপনাদের পরীক্ষায় ম্যাথ অবশ্যই থাকবে। হয় সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করো, অথবা বিক্রয় মূল্য নির্ণয় করো, যে কোনো একটা বিষয় এখান থেকে থাকতে পারে। সো আমি অনুরোধ করব এই পর্বটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি আপনারা খুব ভালো করে নোট করে রাখবেন। তাহলে এবার আমরা সর্বপ্রথম কনংয়ের সলিউশনটা করব। সো আমি আগেই করে রেখেছি আপনাদের জন্য, যাতে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিলে আপনারা যাতে এটা করতে পারেন। সো একটি দ্রব্য 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তা নির্ণয় করো। তো আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই ম্যাথটা তুলে ফেলবেন খাতায়, ঠিক আছে? তাহলে আমি ওইটার সলিউশনটা দিচ্ছি। একের যে সলিউশনটা সেটা হলো, আপনি দেখুন এইখানে যে আমাদের যে ম্যাথটি আছে ক নম্বরে, সেখানে বলা আছে যে দেওয়া আছে ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে 50 টাকা, আর বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে, বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে 56 টাকা। তো আমাদেরকে বের করতে বলেছে যে কত টাকা লাভ হবে সেটা নির্ণয় করতে বলছে, ঠিক না? সো আমরা দেখব যে এখানে লাভ মানে কি। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য থেকে আপনি যখন ক্রয় মূল্য বাদ দিবেন তখন আপনার লাভ থাকবে। তো বিক্রয় মূল্য হচ্ছে কত? 56 টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে সমান সমান কত? 6 টাকা। এখন তাহলে আমরা যে বিষয়টা আমরা পেলাম, আমাদের কিন্তু শতকরা লাভ বের করতে বলেছে। তো এখানে আমরা পেলাম 50 টাকা, আমাদের লাভ হয় কত, রাইট? এখন 50 টাকায় লাভ হয় কয় টাকা? 6 টাকা। তো সুতরাং 1 টাকায় লাভ হয়, উপরে 6 নিচে 50 চলে যাবে, রাইট? সুতরাং 100 টাকা আমাদের শতকরা লাভ, তার মানে 100 টাকায় লাভ হয় কত? 6 গুণ 100/50। এবার আপনি কি করবেন? এই 50 দিয়ে 100কে কাটবেন, 50 2 গুণে 100, তাহলে 2 গুণ 6, 6 2 গুণে 12 টাকা। অতএব নির্ণেয় লাভ 12%। তাহলে আপনার শতকরা লাভ হচ্ছে 12% বা 12%। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমাদের খ নম্বর ম্যাথটি কী দেওয়া আছে, আমরা একটু ম্যাথটা পড়ে নিই, তারপর আমরা করি, রাইট? খ নম্বরে বলা হয়েছে, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে তা নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের উদ্দীপকের প্রয়োজন আছে, রাইট? আমি কিন্তু বারবার বলেছি আপনারা এই উদ্দীপক যেটা দেওয়া আছে, উদ্দীপকটা খুব ভালো করে আপনারা সুন্দর করে নোট করবেন এবং এটাকে 2 বার বা 3 বার পড়বেন, তাহলে আপনাদের মাথায় একটা আইডিয়া হবে, ঠিক আছে? তাহলে আমি এটার সলিউশন দিচ্ছি। দেখুন, বলা হয়েছে দ্রব্যটি, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, কারণ দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা দেওয়া নেই। তো 5% ক্ষতিতে যদি বিক্রয় মূল্য হয় তাহলে কত হবে? 100 থেকে 5 গেলে থাকবে কত? 95 টাকা। তো 11% লাভে বিক্রয় মূল্য কত হবে? যদি লাভ হয়, লাভ হলে 100 টাকার সাথে কি আপনার 11 টাকা যুক্ত হবে, তাহলে 111 টাকা। তো 11% লাভের জন্য আপনি দেখেন বিক্রয় মূল্য যদি আপনার 95 টাকার পরিবর্তে 111 টাকা হয়ে যায় এখানে, ঠিক না? যে বিক্রয় মূল্য 95 টাকার পরিবর্তে হবে কয় টাকা? 111 টাকা। সুতরাং 1 টাকার পরিবর্তে হবে কত? উপরে 111, নিচে হচ্ছে 95। সুতরাং 1900
টাকা। 1900 টাকা কোথায়? এই যে দেখেন 1900 টাকা, এই যে দ্রব্যটি, একটি দ্রব্য 1900 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। তো আপনাদের ম্যাথে কি বলেছে যে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে সেটা নির্ণয় করতে বলেছে। 11% আমি লাভ করব, কিন্তু আমি 1900 টাকায় বিক্রয় করে আমার কি হয়েছে? ক্ষতি হয়েছে, কিন্তু আমাকে কত করতে হবে? 11% লাভ করতে হবে। সো সেই কারণে আমি লিখেছি, সুতরাং 1900 টাকার পরিবর্তে আমাদের বিক্রয় করতে হবে কত টাকায়? এই 111 গুণ 1900 ডিভাইডেড বাই 95। এখন আপনি যদি 1900-র সাথে 111 গুণ করে 95 দ্বারা ভাগ দেন, তাহলে আপনি পাবেন 2220 টাকা। সো দ্রব্যটি 2220 টাকায় যদি আপনি বিক্রয় করেন, তাহলে আপনার 11% লাভ হবে। আমার মতো অঙ্কটা খুবই সহজ আছে, আপনারা যদি 1-2 বার করেন তাহলেই আপনাদের হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সো এবার হচ্ছে আমরা গ নাম্বার যেটা আছে, যে ব্যাংকে জমাকৃত টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য, রাইট? সো এখানে কি বলেছে আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। যেখানে বলেছে যে দেওয়া আছে আসল কত, কারণ বলেছে আপনি যে ব্যাংকে যে টাকাটা জমা রেখেছেন ওই টাকাটা কিন্তু আপনি যে একটা দ্রব্য বিক্রি করেছেন সেই বিক্রয় মূল্যের সমপরিমাণ টাকা, ঠিক না? তো আপনি বিক্রি করেছিলেন কত? 1900 টাকায় বিক্রয় করেছিলেন এবং সেখানে আপনার 5% ক্ষতি হয়েছে। তো সেম টাকাটা আপনি কোথায় রেখেছেন? আপনি ব্যাংকে রেখেছেন। তো দেওয়া আছে আসল কয় টাকা? পি ইকুয়াল 1900 টাকা, তো সময় এন ইকুয়াল 3 বছর। তাহলে মুনাফার হার আর ইকুয়াল কত হবে? 9%, তাহলে 9/100 হবে সমান, এটাকে যদি ভাগ দেন 100 দিয়ে 9কে, তাহলে 0.09 হবে। আমরা জানি সরল মুনাফা কি? আই ইকুয়াল পি আর এন। তাহলে পি হচ্ছে 1900 টাকা ইন্টু আর হচ্ছে 0.09 আর ইন্টু এন হচ্ছে কত বছর? 3 বছর। এই 3 বছর সমান 513 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা। এবার আমরা কীভাবে বের করবো? চক্রবৃদ্ধি মুনাফা। তো আপনারা জানেন যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে কি? সি মাইনাস পি। আপনারা জানেন সি মাইনাস পি কেন? কারণ সি হচ্ছে কি? সি হচ্ছে কম্পাউন্ড প্রিন্সিপাল। সি দ্বারা আমরা বুঝি চক্রবৃদ্ধি মূলধন। তো মূলধন থেকে যখন প্রফিট, প্রিন্সিপাল, সি মাইনাস পি, এই যে পিটাকে যখন বাদ দিবেন তখন আপনার থাকবে কি? চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই সি এর আর একটা সূত্র আছে। কি সূত্র আছে? সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এই মাইনাসের মাইনাস, এই পির পি, ঠিক আছে? এবার আমরা ভ্যালুগুলো বসাবো বা মানগুলো বসাবো। তো পি সমান আছে 1900 টাকা ইন্টু 1-এর জায়গায় 1 প্লাস আর সমান আছে 0.09, উপরে এন আছে 3 বছর মাইনাস পি আছে 1900 টাকা। তো এখন আপনি যখন এই 1900, তারপর 1900-র সাথে হচ্ছে 1-এর সাথে আপনি 0.09 অর্থাৎ 1.09 এটাকে 3 বার করে গুণ করবেন, এরপর থেকেও 1900 টাকা বাদ দিবেন, তাহলে আপনার 560.56 টাকা থাকবে। এখন কি করব? আমরা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য নির্ণয় করব। তো আমাদের সরল মুনাফা আছে কত? চক্রবৃদ্ধি মুনাফা আমাকে ফার্স্ট বসাতে হবে। কেন বসাতে হবে? কারণ আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা কি থাকে? বেশি থাকে, আর সরল মুনাফা কম থাকে। তো আমার চক্রবৃদ্ধি মুনাফা 560.56 টাকা মাইনাস আমার সরল মুনাফা আছে 513 টাকা। তো 560.56 টাকা থেকে 513 টাকা যদি থাকে, তাহলে 47.56 টাকা প্রায়। এটি হচ্ছে আমাদের উত্তর। সো এই ছিল আপনাদের গ নাম্বার ম্যাথটি। সো এই হচ্ছে আপনাদের পর্ব আপনার 15। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও না বুঝেন দেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমি আপনাদের সাথে আছি। আই উইল ট্রাই মাই বেস্ট। এবং আমি সবগুলো লিঙ্ক, যে পর্ব 1 থেকে 15 পর্যন্ত সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং যারা সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।